প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আন্তরিক স্বাগত জানিয়ে আমরা শুরু করব তেলেনাপতা আবিষ্কার একাদশ শ্রেণীর গল্প প্রেমেন্দ্র মিত্রের সেই গল্পের দ্বিতীয় পর্ব আলোচনা করা। আমরা প্রথম পর্ব আলোচনা করতে গিয়ে প্রেমেন্দ্র মিত্রের কবি এবং ঔপন্যাসিক এবং ছোট গল্পকার হিসাবে তার কৃতিত্ব এবং পাশাপাশি তার গল্পের যে বৈশিষ্ট্য এবং আমাদের তেলেনাপতা আবিষ্কার গল্পের যে মুখ্য বিষয় এবং ধারণা সেই সম্পর্কে আমরা আলোচনা করার প্রয়াস করেছি। আমরা একটা জিনিস একটু গুরুত্বপূর্ণভাবে দেখার চেষ্টা করছি, সেটা হলো তেলেনাপতা আবিষ্কার গল্প একটি রোমান্টিক গল্প, যেখানে প্রেমেন্দ্র মিত্র একটা রোমান্টিসিজম, একটা রোমাঞ্চকর প্রকৃতির মধ্যে আমাদেরকে নিয়ে যাচ্ছেন এবং সেই অদ্ভুত রোমাঞ্চকর পরিবেশের মধ্যে নিয়ে গিয়ে লেখক একটি দিককে কিন্তু সূচিত করতে চাইছেন, সেটি হলো মধ্যবিত্ত মানসিকতার যে অবমূল্যায়ন, সেই ভাবনাকে কিন্তু পাঠকের কাছে আর স্পষ্ট করতে চাইছেন। একটা রোমাঞ্চকর পরিবেশের মধ্যে, একটা কাব্যময়তার মধ্যে মানুষের যে মূল্যবোধের অবক্ষয়, সেটাকে অদ্ভুতভাবে মিশেল ঘটিয়েছেন। এখানেই কিন্তু প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্পকার হিসাবে তার একটি আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য। আমরা যদি দেখি, এখানে আমরা দেখব আমাদের চেতনার শেষ অন্তরটুকু যখন লুপ্ত হয়ে গিয়েছিল, অর্থাৎ আমাদের যে একটা অদ্ভুত পরিবেশে, একটা অন্ধকার সুড়ঙ্গের মধ্য দিয়ে যেন আমরা যাচ্ছি, একেবারে ঘনান্ধকার পরিবেশে গরুর গাড়ি চড়ে আস্তে আস্তে স্বাভাবিকভাবে যারা গরুর গাড়ি করে যাচ্ছিল, একেবারে দমবন্ধ করা পরিবেশে ঘনান্ধকার দেওয়াল যেন ভেদ করে তারা আস্তে আস্তে সুড়ঙ্গের পথ অতিক্রম করছিলেন। সেই জায়গা থেকে আমরা কিন্তু আলোচনা শুরু করব, কিন্তু মাঝে মাঝে ক্যানস্তারার আওয়াজ কিন্তু সেই রোমাঞ্চকর পরিবেশ থেকে আবার তাদের যেন একেবারে বাস্তবের গা ছমছম করা পরিবেশে নিয়ে আসে এবং আস্তে আস্তে ধীরে ধীরে গরুর গাড়িটা একটা নির্জন পরিত্যক্ত গ্রামে প্রবেশ করে, যে গ্রাম আপাত দৃষ্টিতে মনে হবে জনমানব শূন্য। সেখানকার মন্দির, সেখানকার পুষ্করিণী, সেখানকার দেউল সমস্ত কিছু যেন ভাঙা, অর্থাৎ ভগ্ন প্রায় অট্টালিকা। একেবারে রোমাঞ্চকর ভাবনার মধ্য দিয়ে লেখক আমাদেরকে কিন্তু আস্তে আস্তে নিয়ে গেলেন সেই অদ্ভুত গ্রামে। আমরা তারপর থেকে আজকের এই অংশটা পড়ব। ওই অবস্থায় যতখানি সম্ভব মাথা তুলে বসে কেমন একটা শিহরণ সারা শরীরে অনুভব করবেন। জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুজ্ঝটিকাচ্ছন্ন স্মৃতিলোকে এসে পড়ছেন বলে ধারণা হবে। আবার সেই কাব্যময়তা, সেই জায়গাতে কিন্তু আমাদের লেখক নিয়ে গেলেন, অর্থাৎ যতটা সম্ভব মাথা তুলে, অর্থাৎ কখন আমরা মাথা তুললাম, যখন গ্রামে প্রবেশ করলাম, ভয়ঙ্কর রোমাঞ্চকর পরিবেশের মধ্য দিয়ে একটা শিহরণ, কোন জায়গায় এসে পড়লাম, একটা অভূতপূর্ব রোমাঞ্চ আমাদের অনুভব হলো, যেন আমাদের চিরদিনকার পরিচিত যে জীবন্ত জগৎ, সেই জগৎকে ছাড়িয়ে অতীতের কোনো কুজ্ঝটিকা অর্থাৎ কুয়াশা যখন অন্ধকার আলোর একটা মায়াময় পরিবেশ সৃষ্টি করে, সেই রকম যেন একটা মায়াময় পরিবেশ সৃষ্টি হলো আমাদের। এবং কোন স্মৃতিলোকে, অতীত হাজার বছর ধরে পথ হাঁটা, সেই পথের অতীত কোন একটা মায়ালোকে যেন আমাদের পৌঁছে যায়। জীবনানন্দ দাশের সঙ্গে যেন একেবারে কাব্যময়তার সঙ্গে আমাদের এই গদ্য যেন মিলে যায়, যে অতীতচারী কোনো এক সময়ের অতীতের সেই না জানা স্মৃতিলোকে আমাদের পৌঁছে যেতে হয়। রাত তখন কতখানি আপনি জানেন না,
কিন্তু মনে হবে এখানে রাত যেন ফুরোয় না। নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতায় সব কিছু নিমগ্ন হয়ে আছে। জাদুঘরে নানা প্রাণীদেহ আক্ষরের মধ্যে যেমন থাকে। অর্থাৎ কিরকম রাত সেখানে যেন শেষ হয় না, একটা অদ্ভুত পরিবেশ। এটা কি তাহলে চির অন্ধকার দেশ? এখানে কি নতুন আলোর সূর্য কখনো ওঠে না? প্রভাতের আলো কি কখনো নিয়ে আসে না? রাত্রি কি কখনো ফেরোবে না? নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতা, একেবারে নিঝুম নিস্তব্ধতা, যেখানে জীবনের, যেখানে প্রাণের কোনো কোলাহল নেই। কিরকম ঠিক জাদুঘরে যখন আমরা যাই, জাদুঘরে বিভিন্ন প্রাণীদের দেহ যেমন একটা কেমিক্যালের আকরে নিমজ্জিত থাকে, ঠিক সেই স্তব্ধ নিস্তব্ধ প্রাণহীন একটা জগৎ, একটা জাদুঘরের মতো একটা এলাকায় আমরা যেন পৌঁছে গেছি। 2-3 বার মোড় ঘুরে গরুর গাড়ি এবার এক জায়গায় এসে থামবে। হাত পাগুলো নানা স্থান থেকে কোনো রকমে কুড়িয়ে সংগ্রহ করে কাঠের পুতুলের মতো আড়স্তভাবে আপনারা একে একে নামবেন। অর্থাৎ যে জায়গায় আমরা পৌঁছালাম, ঠিক কোন রকম একটা জায়গা, একেবারে রোমাঞ্চকর জায়গা। 2-3টে বাঁক আমাদের যেন লেখক ঘুরিয়ে নিলেন। অর্থাৎ জীবনের পথের বাঁক তিনি ঘুরিয়ে নিলেন। যত ভাগ ঘুরাচ্ছেন যেন আমাদের আরো আরো একটা নিবিড় রোমাঞ্চকর পরিবেশে নিয়ে যান। যেখানে যেখানে আমাদের হাত পাগুলো ছিল সেখানে কুড়িয়ে কাড়িয়ে একটা পুতুলের মতো একেবারে স্তব্ধ হয়ে বসে থাকার সেই সময়টা অতিক্রম করে একটা পুতুলের মতো আস্তে আস্তে নামতে হলো। একটা কটু গন্ধ অনেকক্ষণ ধরেই আপনাকে অভ্যর্থনা করছেন। বুঝতে পারবেন সেই পুকুরের পানা পচা গন্ধ। অর্ধস্ফুট চাঁদের আলোয় তেমন একটি নাতি ক্ষুদ্র পুকুরের সামনেই চোখ পড়বে। তারই পাশে বেশ বিশাল আয়তন একটা জীর্ণ অট্টালিকার ভাঙা ছাদ, ধসে পড়া দেওয়াল ও চক্ষুহীন কটরের মতো পাল্লাহীন জানালা দিয়ে নবোদিত চাঁদের বিরুদ্ধে দুর্গের প্রাকারের মতো দাঁড়িয়ে আছে। দারুণ সুন্দর বর্ণনা এবং রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করতে প্রেমেন্দ্র মিত্র যা যা রোমাঞ্চ সৃষ্টিকারী উপাদান প্রয়োজন হয় তিনি কিন্তু আমাদের দিয়েছেন। অর্থাৎ একটা কটু গন্ধ বাতাসে তিনি ভাসিয়ে দিয়েছেন। পানা পচা, অর্থাৎ যে পুকুরগুলোতে পানাতে ভর্তি হয়েছে সেই পানাগুলোকে তোলবার মতো লোক কেউ নেই। নির্জন নিস্তব্ধ সেই স্থানে শুধুমাত্র পানা পচে যায়, একটা কটুগন্ধময় একটা পরিবেশ সৃষ্টি হয়। এবং সেই কটুগন্ধ অন্ধকারের পাশাপাশি কি অর্ধস্ফুট চাঁদের আলোয় তেমনি একটি নাতি দীর্ঘ পুকুর এবং তার পাশে একটা ভগ্ন অট্টালিকা। অর্থাৎ কোথায় তিনি আমাদেরকে দাঁড় করালেন? এমন একটা জায়গায় সামনে পানা পুকুর এবং তার পাশে একটা ভগ্ন অট্টালিকা, যে অট্টালিকায় হয়তো একদিন মানুষের সমাগম ছিল, মানুষের সমারোহ ছিল, আনন্দ ছিল, প্রাণ ছিল। আজকে কিন্তু কিছু নেই, সে ভাঙা দাঁড়িয়ে আছে এবং সেই অবরুদ্ধ করছে কৃষ্ণপক্ষের ক্ষয়িত চাঁদ। তার যে স্থিমিত আলো তাকেও যেন বাধা দিচ্ছে। অর্থাৎ আরও একটা অন্ধকার গা ছমছম করা রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করতে চাইছেন। এবং এখানে একটা কথা মনে রাখতে হবে, জীর্ণ অট্টালিকা, ভাঙা ছাদ, ধসে পড়া দেওয়াল, চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানালা দিয়ে নবোদিত চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রাকারের মতো দাঁড়িয়ে আছে। এই যে বিশেষণগুলো কিন্তু আমাদের অত্যন্ত গভীরভাবে দেখতে হবে। ভাঙা অট্টালিকার ছাদ, ধসে পড়া দেওয়াল, আর কি চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন, অর্থাৎ রুগ্ন, সেই জীবনের স্বপ্নের থেকে অনেক রুগ্ন, জীবন থেকে হারিয়ে যাওয়া একটা রুগ্ন প্রদেশের কাছে মুখোমুখি যেন আমরা দাঁড়িয়ে আছি। এই ধ্বংসাবশেষেরই একটি অপেক্ষাকৃত বাসযোগ্য ঘরে আপনাদের থাকার ব্যবস্থা করে নিতে হবে। কোথা থেকে গাড়োয়ান একটি ভাঙা লণ্ঠন নিয়ে এসে ঘরে বসিয়ে দেবে, সেই সঙ্গে এক এক কলসি জল। ঘরে ঢুকে বুঝতে পারবেন বহু যুগ পরে
মনুষ্য জাতির প্রতিনিধি হিসাবে আপনারাই সেখানে প্রথম পদার্পণ করেছেন। ঘরের ঝুল, জঞ্জাল ও ধুলো হয়তো কেউ আগে কখনো পরিষ্কার করার ব্যর্থ চেষ্টা করে গিয়েছে। ঘরের অধিষ্ঠাত্রী আত্মা তাতে ক্ষুব্ধ, একটা অস্পষ্ট ভ্যাপসা গন্ধে তার প্রমাণ পাবেন। সামান্য চলাফেরায় ছাদ ও দেওয়াল থেকে জীর্ণ পলস্তারা সেই রুষ্ট আত্মার অভিশাপের মতো থেকে থেকে আপনাদের উপর বর্ষিত হবে। 2-3টি চামচিকা ঘরের অধিকার নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিবাদ করবেন। এইটা কিন্তু যে বর্ণনা করলেন, এটা কল্পনাপ্রসূত বর্ণনা নয়, একেবারে বাস্তব জীবনের পুঙ্খানুপুঙ্খ বোধ না থাকলে এত সুন্দর বর্ণনা করা লেখকের পক্ষে সম্ভব ছিল না। অর্থাৎ বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সম্পৃক্ত বলেই এমন একটা সুন্দর বর্ণনা তার পক্ষে দেওয়া সম্ভব হয়েছে। অর্থাৎ ভগ্ন অট্টালিকাতে কেউ বসবাস করে না, মোটামুটি যে ঘরটি একটু ভালো আছে সেই ঘরটিতে থাকার ব্যবস্থা হলো, গাড়োয়ান একটা ভাঙা লণ্ঠন, এক কলসি জল দিয়ে যাবে। কিন্তু যে দিকটা লেখক গভীরভাবে তুলে ধরার চেষ্টা করছেন, যে বহু যুগ পরে মনুষ্য জাতির প্রতিনিধি হিসাবে আপনারা সেখানে পদার্পণ করছেন। অর্থাৎ লেখক কিন্তু বারে বারে আমরা একটা জায়গায় দেখতে পাচ্ছি নিয়ে যাচ্ছেন তিনি, যে সেখানে মানুষ যে সম্প্রদায় সেখানে কিন্তু দীর্ঘদিন নেই। অর্থাৎ মনুষ্য বর্জিত যেন একটা স্থান, সেই স্থানের জায়গায় একটা রোমাঞ্চ ঘন পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। ঘরে ঝুল, জঞ্জাল, ধুলো হয়তো কেউ আগে কখনো পরিষ্কার করার ব্যর্থ চেষ্টা করে গেছে। এত ঝুল, এত জঞ্জাল, সেটাকে কিন্তু অত সহজে পরিষ্কার করা সম্ভব নয়। তার ব্যর্থ একটা প্রচেষ্টা হয়তো করে গেছে কেউ কখনো, তার একটি নিদর্শন সেখানে আছে, এবং তাতে ঘরের অধিষ্ঠাত্রী আত্মা সে ক্ষুব্ধ হয়েছে এবং একটা ভ্যাপসা গন্ধ তাতে প্রমাণ পাবেন। অর্থাৎ অধিষ্ঠাত্রী দেবীর কি ভ্যাপসা গন্ধ, কি সুন্দর কাব্য ভাবনা, কাব্যময়তা। অর্থাৎ সেই যে পরিবেশ, সেই পরিবেশে কেউ কখনো না থাকার কারণে কিন্তু ভ্যাপসা, এটাই হচ্ছে সায়েন্স, বিজ্ঞান। কিন্তু লেখক সেটাকে কাব্যময়তা করছেন যে একটি অস্পষ্ট ভ্যাপসা গন্ধ যেন সেই ঘরের অধিষ্ঠাত্রী দেবীর রাগ, ক্ষুব্ধতার একটা পরিচায়ক। সামান্য চলাফেরায় ছাদ ও দেওয়াল থেকে জীর্ণ পলস্তারা যে খসে খসে পড়বে, এটা কত সুন্দর বর্ণনা। সেই না রুষ্ট দেবতা, অর্থাৎ চলার সঙ্গে সঙ্গে যে কম্পন হচ্ছে, সেই কম্পনেই কিন্তু জীর্ণ পলস্তারা খসে খসে পড়ছে ছাদ এবং দেওয়াল থেকে, এবং আপনাদের উপর বারবার পড়বে। এবং সেই ঘরে কে থাকতো? চামচিকে সেই ঘরে তার স্থায়ী বাসস্থান ছিল। কিন্তু এখন এই সমস্ত মনুষ্য জাতির ব্যক্তিরা প্রবেশ করায় তাদের বাসস্থানের সমস্যা হচ্ছে, তাদের সঙ্গে যেন বিবাদ চলবে সারা রাত। এই চামচিকা বিশেষ প্রাণীটি কিন্তু আমরা একটা ভয়ালো ভৌতিক পরিবেশ সৃষ্টি করার জন্য আনি। তাহলে কি লেখক সুকৌশলে চামচিকা প্রাণীটিকে এনে আমাদের একটা ভয়ার্ত, একটা রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করতে চাইছেন? এটা কিন্তু একটা বিষয়, এটা কিন্তু দেখার একটি দিক। ছাত্রছাত্রীরা কিন্তু এটা মনে রাখবে। তেলিনা পথ আবিষ্কারের জন্য আপনার দুটি বন্ধুর, একজন পান রসিক ও অপরজনে নিদ্রাবিলাসী কুম্ভকর্ণে দোসর হওয়া প্রয়োজন। পান রসিক অর্থাৎ যিনি পান করেন, মদিরা পান করেন, অর্থাৎ সেই মদিরা পান যে করে, স্বাভাবিকভাবে সে কিন্তু বাস্তবের জগৎ থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে একটা ইউটোপিয়ার জগতে চলে যায়, কল্পনার জগতে চলে যায়, তার সঙ্গে বাস্তব পরিবেশের কোনো মিল থাকে না। আর অন্যজন নিদ্রাবিলাসী, যে শুধু ঘুমায়। তাহলে এই দুই বন্ধুকে কিন্তু লেখক খুব কায়দা করে কথকের কাছ থেকে আলাদা করে নিলেন। তাহলে একমাত্র সেখানে সচেতন মনুষ্য হিসাবে কথকেই অবস্থান করেন। অর্থাৎ চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, যে দুটো মানুষ ছিল সে দুটো মানুষই গল্পের এই মূল অংশ থেকে ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে।
ঘরে পৌঁছে মেঝের উপর কোনো রকমের শতরঞ্জির আবরণ পড়তে না পড়তে তার উপর নিজেকে বিস্তৃত করে নাসিকাধ্বনি করবেন, অন্যজন পান পাত্রে নিজেকে নিমজ্জিত করে দেবেন। অর্থাৎ দুজনকে কিভাবে লেখক আলাদা করে নিলেন। রাত বাড়বে, ভাঙা লণ্ঠনের কাঁচের চিমনি ক্রমশ গাঢ়ভাবে কালিমা লিপ্ত হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাবে। দারুণ সুন্দর একটি বাস্তবিক উপমা। তোমরা যারা হারিকেন দেখেছো, হারিকেনে কি হয়, যতক্ষণ হারিকেন জ্বলতে থাকে হারিকেনে সেই কাঁচটা কিন্তু আস্তে আস্তে অন্ধকারচ্ছন্ন একটা পর্দা পড়ে যায়। অর্থাৎ ঘরটা আস্তে আস্তে আরো অন্ধকার জগতে কিন্তু পৌঁছে যাচ্ছে। লেখক সুন্দরভাবে কিন্তু বারবার একটা আলোহীন, একটা অন্ধকার রোমাঞ্চকর একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। আবারও তিনি চেষ্টা করছেন কোন রহস্যময় বেতার সংকেতে খবর পেয়ে সে অঞ্চলের সমস্ত সাবালক মশা নবাগতদের অভিনন্দন জানাবে এবং তাদের সঙ্গে শোনিত সম্বন্ধ স্থাপন করতে আসবেন। লেখক এখানে একটু হিউমার সৃষ্টি করতে চাইছেন, হাসির সৃষ্টি করতে চাইছেন। কিভাবে হিউমার তিনি আনতে চাইছেন, যে সেই অঞ্চলের সমস্ত সাবালক মশা অভ্যর্থনা করতে আসবে এবং শোনিত সম্পর্ক, রক্তের সম্পর্কে, অর্থাৎ সেই সমস্ত অঞ্চলের মশাগুলো এসে তাদেরকে কামড়াবে। আপনি বিচক্ষণ হলে দেওয়ালে ও গায়ে বসার বিশিষ্ট ভঙ্গি দেখে বুঝবেন তারা মশাদের মধ্যে বড় কুলীন। এবং স্বাভাবিকভাবে মশার বসার পরিস্থিতি দেখে কিন্তু আমরা বুঝতে পারি কোনটা এডিস মশা, কোনটা অ্যানাফিলিস মশা। অ্যানাফিলিস মশার বসার একটা কিন্তু বিশেষ ভঙ্গি আছে। এই মশাগুলো কিন্তু ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন অ্যানাফিলিস মশা। তাহলে অ্যানাফিলিস মশা কিন্তু তাদেরকে কামড়াতে থাকবে, এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। ম্যালেরিয়া এবং অ্যানাফিলিস মশা, তার দুই বন্ধু তখন দুই কারণে অচেতন, ধীরে ধীরে তাই শয্যা পরিত্যাগ করে উঠে দাঁড়াবেন। পর গুমোট গরম থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য টর্চটি হাতে নিয়ে ভগ্ন প্রায় সিঁড়ি দিয়ে উপরের ছাদে উঠবার চেষ্টা করবেন। অর্থাৎ সেই গুমোট, সেই কঠিন পরিস্থিতি থেকে বাঁচবার উপায় করার জন্য যিনি আপাতত সচেতন আছে, সজাগ আছেন, তিনি ধীরে ধীরে কোথায় উঠে যাবেন, ছাদের উপর। প্রতি মুহূর্তে কোথাও ইট বা টালি খসে পড়ে ভূপতিত হওয়ার বিপদ আপনাকে নিরস্ত করার চেষ্টা করবে, তবু কোনো দুর্বার আকর্ষণে সমস্ত অগ্রাহ্য করে আপনি উপরে না উঠে পারবেন না। অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো বাধা দিচ্ছে, কি ইট খোলে পড়ছে, টালি খসে পড়ছে, কিন্তু তবুও কেন একটা রোমাঞ্চকর জগতে প্রবেশ করার জন্য কথক ছাদের উপরে যেতে চাইছেন। ছাদে গিয়ে দেখবেন অধিকাংশ জায়গাতে আলিশা ভেঙে ধূলিসাৎ হয়েছে। ফাটলে ফাটলে অরণ্যের পঞ্চম বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে ভিতর থেকে অট্টালিকার ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে। অর্থাৎ সেই আলিশান যে জায়গাগুলো ছিল আস্তে আস্তে ভেঙে পড়ছে, আর ফাটলে ফাটলে অরণ্য তার শিকড় চালিয়ে কি করেছে, ঘরটাকে, অট্টালিকাকে ভেঙে ফেলার একেবারে ষড়যন্ত্র করেছে। তবু কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় সমস্ত অপরূপ মোহময় মনে হবে খানিকক্ষণ চেয়ে থাকলে এই মৃত্যু সুষুপ্তি মগ্ন মায়াপুরী কোনো গোপন প্রকোষ্ঠে বন্দিনী রাজকুমারী সোনার কাঠে। এই যে জায়গা, এটা কিন্তু আমাদের একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে কৃষ্ণপক্ষের ক্ষয়িত চাঁদ এবং হালকা আলোয় সমস্ত জঙ্গল, ভগ্ন অট্টালিকা, পুকুর, সমস্ত কিছু নিয়ে মনে হবে যেন একটা মায়াময় পুরীতে চলে এসেছে। এবং সেই পুরীতে সুষুপ্তি মায়াপুরী, যেটা ঘুমিয়ে আছে মগ্ন মায়াপুরী, সেখানে কোনো হয়তো একটা কোটরে বন্দিনী আছে সেই রাজকুমারী, যে সোনার কাঠি রূপোর কাঠির পাশে নিয়ে যুগান্তের গাঢ় তন্দ্রায় অচেতন, তা আপনি টের পাবেন। এখানে লেখক সেই রূপকথার জগতে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। রূপকথার সেই কল্পনার জগতে আমাদের নিয়ে যাচ্ছেন কেন? আরও হয়তো কল্পনার রেসটাকে আরও প্রগাঢ় করার অভিপ্রায়ে, হয়তো এই রোমাঞ্চকর পরিবেশে কোথাও কোনোভাবে
ঘুমন্ত সেই রাজকুমারী আছে, যাকে রূপোর কাঠি দিয়ে জাগানো যায়, যাকে সোনার কাঠি দিয়ে ঘুম পাড়ানো যায়। সে হয়তো যুগান্তের যুগযুক্ত অন্ত, যুগের শেষে গাঢ় তন্দ্রায় অচেতন, আপনি টের পাবেন, আপনি বুঝতে পারবেন এই মায়াময় পরিবেশে ঠিক ঠিক সেই রাজকুমারী হয়তো ঘুমিয়ে আছে, তাকে জাগাতে হবে। রাজকুমার এসে সেই রাজকুমারীকে পক্ষীরাজের ঘোড়ায় তুলে নিয়ে যাবে। এমন একটি কল্পনা, একটা রোমাঞ্চের জায়গা প্রস্তুত করা হচ্ছে। সেই মুহূর্তে অদূরে সংকীর্ণ রাস্তার উপরে একটা ভগ্নস্তূপ বলে যা মনে হয়েছিল, তারই একটি জানালায় একটি ক্ষীণ আলোর রেখা, একটি আলোর ক্ষীণ রেখা আপনার চোখে পড়বে। সেই আলোর আড়াল করে একটি রহস্যময় ছায়া মূর্তি সেখানে এসে দাঁড়াবে। দারুণ একটি রোমান্টিক পরিবেশ। দূরে একটা ভগ্নস্তূপ, সেখানে ক্ষীণ আলো, সেখানে একটা ছায়া মূর্তি আপনার চোখে পড়বে, রহস্যময় ছায়া মূর্তি। গভীর নিশীথ রাতে কে যেন এই বাতায়নবর্তী, কে যেন, তার চোখে ঘুম নেই। আপনি ভাববার চেষ্টা করবেন, কিন্তু কিছুই বুঝতে পারবেন না। খানিক বাদে মনে হবে সবই বুঝি আপনার চোখের ভ্রম। অর্থাৎ কতকটা সেটা বোঝা যায়, কতকটা বোঝা যায় না। একটা আলো আঁধারের পরিবেশ। হয়তো সেই বাতায়নবর্তী ছায়ামূর্তি কি কোনো কুমারীকে কি বন্দিনী রাখা হয়েছে ওই অট্টালিকার ভাঙা ঘরে? নিশীথে রাত্রে সে কে বাতায়নবর্তী? জানলার পাশে কে এসেছে? তার কি চোখের ঘুম নেই? আপনি ভাবার চেষ্টা করবেন, কিন্তু কিছুই বুঝতে পারবেন না। মনে হবে কি এটা চোখের ভ্রম। কেন চোখের ভ্রম মনে হবে? এই নিঝুম অট্টালিকা পুরীতে, এই মনুষ্য জাতিহীন একটা জায়গায় কোনো রাজকুমারীকে পাওয়া যাবে, জানালার সে ধারে এসে অপেক্ষা করবে, এটা তার চোখের ভুল ছাড়ার কিছু হতে পারে না। বাতায়ন থেকে সে ছায়া সরে গিয়েছে, আলোর ক্ষীণ রেখা গিয়েছে মুছে। মনে হবে এই ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে একটি স্বপ্নের বুদবুদ ক্ষণিকের জন্য জীবনে জগতে ভেসে উঠে আবার মিলিয়ে গেছে। অর্থাৎ যেটা জীবন ছিল না, প্রাণহীন একটা জড় জায়গায় কথক নিজেকে উপস্থিত করছেন। সেই জায়গাটা যে একটু প্রাণের ছোঁয়া পেয়েছিল। কোথা থেকে প্রাণের ছোঁয়া এসেছিল? ওই বিশেষ কন্যা বাতায়নবর্তিনীকে দেখে। সেই বাতায়নবর্তী সরে গেল, ক্ষীণ আলোক রেখা নিভে গেল। অর্থাৎ যতটুকু প্রাণের সঞ্চার ছিল, সেই প্রাণের সঞ্চার, উন্মাদনার জায়গাটা কিন্তু আস্তে আস্তে স্থিমিত হয়ে গেল। আপনি আবার সন্তর্পণে নিচে নেমে আসবেন এবং কখন এক সময়ে তুই বন্ধুর পাশে একটু জায়গা করে ঘুমিয়ে পড়বেন জানতে পারবেন না। অর্থাৎ লেখক গল্পকথককে ধীরে 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 ঘুম পাড়িয়ে দিলেন। যখন জেগে উঠবেন তখন অবাক হয়ে দেখবেন এই রাত্রির দেশেও সকাল হয়, পাখির কলরবে চারিদিক ভরে যায়। যে বর্ণনা, যে রোমাঞ্চকর জায়গা ছিল, সেই জায়গা থেকে ভোরের আলোয় আমাদের লেখক নিয়ে এলেন। সেখানে কি দেখা গেল? যেটাকে ঘনান্ধকার দেশ মনে হয়েছিল, যেটার কোনোদিন সকাল হওয়ার বা সূর্যের আলো দেখার কোনো অভিপ্রায় আমাদের মনের মধ্য থেকে দূর হয়ে গিয়েছিল, সেখানেও সকাল হয়, সেখানেও পাখির কলরব হয়। সেই পাখির কলরবে চারিদিকে ভরে যায়। এমন একটা স্বাভাবিক গ্রাম্য পরিবেশের মধ্যে আমাদেরকে তিনি আনলেন। আপনার আসল উদ্দেশ্য, আপনি নিশ্চয়ই বিস্মৃত হবেন না। আসল উদ্দেশ্য কি? পৃথিবীর সব থেকে সহজ সরল যে মাছেরা যেখানে থাকে, সেই মৎস্য ধরার ইচ্ছাই ছিল গল্পকথকের মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্য তিনি ভুলবেন না। এক সময় ষোড়শোপচারে আয়োজন করে মৎস্য আরাধনার জন্য শ্যাওলা ঢাকা ভাঙা ঘাটের একটি ধারে বসে গুড়িপানার সবুজ জলের মধ্যে যথোচিত নৈবেদ্য সমেত বড়শি নামিয়ে দেবেন। অর্থাৎ মাছ ধরার জন্য যে বিভিন্ন আচার লাগে, বিভিন্ন উপাদান লাগে, সেগুলোকে নিয়ে কিন্তু মাছ ধরার আরাধনায় এলা বাড়বে। ওপারের ঝুঁকে পড়া একটা বাঁশের ডগা থেকে একটা মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে আপনাকে যেন উপহাস করবার জন্যই বাতাসে রঙের ঝিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে ও সার্থক শিকারে উল্লাসে আবার বাঁশের ডগায় ফিরে দুর্বোধ্য ভাষায় আপনাকে বিদ্রুপ করবে। এখানে একেবারে সকালের পরিবেশের কথা বর্ণনা করা হচ্ছে।
অর্থাৎ মাছরাঙা যেভাবে মাছ ধরতে পারে, আপনি তা কথক তা পারেন না। এই একটা বোধ, অর্থাৎ সহজতর মাছকে তোলার জন্য যে একটা মিনিমাম কৌশল লাগে, সেই কৌশলটাও বোধ হয় এখানে কল্পকথকের নেই। এই জায়গাটা কিন্তু আমাদের একটু বোঝার আছে। এখানে কিন্তু গল্পে একটা ইঙ্গিত ধর্মিতা আছে। কি ইঙ্গিত ধর্মিতা? গল্পের শেষে কি হবে সেই ভাবনাটা কিন্তু এখানে দেওয়া আছে। সবাই কিন্তু সব মাছ ধরতে পারে না, সেই আইডিয়াটা কিন্তু আমরা এখানে পাবো। কাহিনীতে লেখক সুকৌশলে গল্পের একটা ক্লাইম্যাক্সের আইডিয়া আমাদের দিয়ে যান এইভাবে। আপনাকে সন্ত্রস্ত করে একটা মোটা লম্বা সাপ ভাঙা ঘাটের কোন এক ফাটল থেকে বেরিয়ে ধীর অঞ্চল গতিতে পুকুরটা সাঁতরে পার হয়ে ওধারে গিয়ে উঠবে। দুটো ফড়িং পাল্লা দিয়ে পাতলা কাচের মতো পাখা নেড়ে আপনার ফাতনার উপর বসবার চেষ্টা করবে ও থেকে থেকে উদাস ঘুঘুর ডাকে আপনি আনমনা হয়ে যাবেন। সাপকে দেখলাম, সাপ অনেকটা যৌনতার প্রতীক, সেই ভাবনা হয়তো লেখক কোনোভাবে আনতে পারেন। আর ঘুঘুর উদাস ডাকের মধ্যে এই পৃথিবীর সমস্ত বাস্তব থেকে দূরে একটা কল্পনার জায়গা, সেখানেও নিয়ে যেতে পারেন লেখক। আর ফড়িংয়ের পাল্লা দিয়ে কাঁচের মতো তার যে ডানা, সেই ডানাতে ফাতনার উপর বসার চেষ্টায় একটা অদ্ভুত একটা ভাবনার জগৎ আমরা দেখতে পাব। তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে। নিথর জলের ঢেউ উঠেছে, আপনার ছিপের ফাতনা মেদুমন্দভাবে তাতে দুলছে। ঘাড় ফিরিয়ে দেখবেন একটি মেয়ে পিতলের ঝকঝকে কলসিতে পুকুরের পানা ঢেউ দিয়ে সরিয়ে জল ভরছে। মেয়েটির চোখে কৌতূহল আছে, কিন্তু গতিবিধিতে সলজ্জ আড়ষ্টতা নেই। সোজাসুজি সে আপনার দিকে তাকাবে, আপনার ফাতনা লক্ষ্য করবে, তারপর আবার মুখ ফিরিয়ে কলসিটা কোমরে তুলে নেবে। অর্থাৎ এখানে কিন্তু একটা মেয়ে আমরা দেখলাম, সেই মেয়ে কিন্তু কোনো রকম সলজ্জ ভাবনা নেই। একটা নতুন পুরুষকে দেখে একটা নারীর যে স্বভাবসুলভ লজ্জাশীলতা, সেই লজ্জাশীলতা কিন্তু সেই নারীর মধ্যে আমরা পেলাম না। সে সোজাসুজি তাকাবে, ফাতনা লক্ষ্য করবে, তারপর আবার নিজস্ব গতিতে সে কলসিটা নিয়ে আবার কিন্তু চলে যাবে। এবং এখানে একটা কথা ভাবতে হবে, তার যে উদাসীনতা, সেই উদাসীনতাকে কিন্তু ভেঙে দিল ওই মেয়েটির আগমন। অর্থাৎ তার জীবন পথ যেভাবে চলছিল, সেই জীবন পথের মোড়টাকে যেন খানিকটা পরিবর্তন করলো মেয়েটির আগমন। এবং তার হৃদয়ের যে নিথর অবস্থা ছিল, সেখানেও যেন একটা ঢেউ তুলল। কিসে? এটা কিন্তু তুলনা। তার কলসি ডোবানোর সঙ্গে সঙ্গে যেন দিঘিতে যে ঢেউ উঠেছে, তার মনের মধ্যেও সেই ঢেউ উঠেছে। তার ছিপের ফাতনার সেই ঢেউ মৃদুমন্দভাবে দোলে ওঠা, তার হয়তো প্রাণের গভীরে কোনো একটা ভাবনার দোলে ওঠা, এমন একটি ভাবনা হতে পারে। মেয়েটি কোন বয়সের আপনি বুঝতে পারবেন না। তার মুখের শান্ত করুণ গাম্ভীর্য দেখে মনে হবে জীবনের সুদীর্ঘ নির্মম পথ সে পার হয়ে এসেছে। তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোর অতিক্রম করে যৌবন উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে আছে। অর্থাৎ এই যে মেয়েটির স্বাভাবিক বয়স কিন্তু বোঝা যাচ্ছে না, অথচ করুণ গম্ভীর, অর্থাৎ জীবনের জন্য কোনো হাসি আনন্দ উচ্ছলতা মেয়েটির নেই। হয়তো সে জীবনের অনেকটা পথ দুঃখ জ্বালা যন্ত্রণার মধ্যে অতিবাহিত করেছে, ফলে তার মধ্যে কিন্তু অন্য কোনো বাইরের অনুভব, সে যৌনতা হোক, আনন্দ হোক, সুখ হোক, যা কিছু হোক, তার মধ্যে কোনো ফিলিংসের ভাব শেষ হয়ে গেছে। কেন শেষ হয়ে গেছে? জীবনের দীর্ঘ কঠিন পথ অতিক্রম করার ফলে এমনটি যেন মনে হয়েছে। এবং তার দেহ যেহেতু অপুষ্টিতে ভুগছে সে, ফলে তার দেহ কিন্তু সেইভাবে বিকশিত হয়নি।
কৈশোর অতিক্রম করে যৌবনটা তাই আটকে গেছে। কলসি নিয়ে চলে যেতে যেতে ফিরে তাকিয়ে মেয়েটি হঠাৎ বলবে, বসে আছেন কেন, টান দিন। এই কথাটার মধ্যে কিন্তু ব্যর্থার্থক ভাবনা আছে। কি, সেই বড়শিতে মাছ লেগেছে, কিন্তু মাছকে সঠিক সময় যদি না তুলে নেওয়া যায় তবে কিন্তু মাছ আবার সরে যায়, চলে যায়। তবে এইখানে সেই মাছটিকে বলতে চাইছেন তিনি, সঠিক সময় তাকে তুলতে হবে। বসে আছেন কেন, টান দিন। এর মধ্য দিয়েও কিন্তু একটা গোপন ভাবনাকে লেখক প্রকাশ করতে চেয়েছেন। কি সেই ভাবনা? যে জীবনের পথে এমন এমন সময় আসে, সেই সময়ে যদি সঠিকভাবে টান না দেন তাহলে কিন্তু জীবনের সেই কাজগুলো বন্ধ থেকে যায়। অর্থাৎ এইখানে জীবনে সে যদি পেতে চায় কোনো প্রেমিকা নারী, তার সঠিক সময় যদি সে টান দিয়ে না তুলতে পারেন তাহলে কিন্তু সে তার জীবনে কখনো আসবে না। এটাও কিন্তু গল্পের ভবিষ্যৎ একটা ইঙ্গিত বাহী উক্তি। সে কণ্ঠ এমন শান্ত, মধুর ও গম্ভীর যে এভাবে আপনা থেকে অপরিচিতের সঙ্গে কথা বলা আপনার মোটেই স্বাভাবিক ঠেকবে না। শুধু আকস্মিক চমকের দরুন বিহ্বল হয়ে চেপে টান দিতে আপনি ভুলে যাবেন। তারপর ডুবে যাওয়া ফাতনা আবার ভেসে ওঠার পর ছিপ তুলে দেখবেন বড়শিতে টোপ আর নেই। অর্থাৎ মাছটি কিন্তু সেই টোপ খেয়ে চলে গেছে, তাকে আর তিনি কিন্তু তুলতে পারলেন না মাছকে। এবং একটা ইঙ্গিতবাহী তার জীবনের প্রেমিকা নারী, তাকেও যেটা তোলার প্রসঙ্গ আমি গল্পের একেবারে প্রথমে বলেছিলাম, তাকেও হয়তো এভাবে তোলা সম্ভব হবে না। সেই অপ্রস্তুতভাবে মেয়েটির দিকে আপনাকে একবার তাকাতেই হবে। সেও মুখ ফিরিয়ে শান্ত ধীর পদে ঘাট ছেড়ে চলে যাবে, কিন্তু মনে হবে মুখ ফেরাবার চকিত মুহূর্তে একটু যেন দীপ্ত হাসির আভাস সেই করুণ মুখে খেলে গিয়েছে। অর্থাৎ চলে যাওয়ার সময় সামান্য একটু হাসি তার মধ্যে হয়তো দেখা গিয়েছে। অর্থাৎ এই হাসি কিসের জন্য? পরপুরুষের জন্য? নাকি এই হাসি কোনো বার্তা দিতে চেয়েছে? নাকি এই হাসি তেলেনে পতার সরলতম মাছকেও না তুলতে পারার একটা ব্যঙ্গ একটু হাসি? এই এতগুলো জায়গা কিন্তু এটার মধ্যে ধরে তোলার চেষ্টা করতে হবে। পুকুরের ঘাটের নির্জনতা আর ভঙ্গ হবে না। তারপর ওপারের মাছরাঙাটা আপনাকে লজ্জা দেবার নিষ্ফল চেষ্টা ত্যাগ করে অনেক আগেই উড়ে গিয়েছে। মাছেরা আপনার শক্তি সামর্থ্য সম্বন্ধে গভীর অবজ্ঞা নিয়েই বোধ হয় আর দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামতে চাইবে না। খানিক আগের ঘটনাটা আপনার কাছে অবাস্তব মনে হবে। এই জনহীন ঘুমের দেশে সত্যি ওরকম মেয়ে কোথাও আছে আপনি বিশ্বাস করতে পারবেন না। আবার সেই রোমাঞ্চকর পরিবেশে লেখক আমাদেরকে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ যে পুকুরে তিনি মাছ ধরছেন, মাছরাঙাটা চলে গেল, অর্থাৎ মাছরাঙাকে সরিয়ে নেওয়া হলো এবং মাছদেরকেও সরিয়ে নেওয়া হলো। মাছের আর সেখানে টোপ খেতে আসছে না। এই সমস্ত ঘটনা, মেয়েটির আসা, মেয়েটির চলে যাওয়া, তার কাছে একটা অবিশ্বাস্য মনে হবে। আর কি মনে হবে? জনহীন ঘুমের দেশে সত্যি এরকম কোথাও কোনো মেয়ে থাকতে পারে, তার কোনো আইডিয়া, ধারণা হবে না। অর্থাৎ আবার সেই কল্পনার জগৎ, আবার সেই রোমান্টিসিজমের জগৎ। এক সময়ে হতাশ হয়ে আপনাকে সাজ সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হবে। ফিরে গিয়ে হয়তো দেখবেন আপনার মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্ত ইতিমধ্যে কেমন করে আপনার বন্ধুদের কর্ণগোচর হয়েছে। তাদের পরিহাসে ক্ষুণ্ণ হয়ে এ কাহিনী কোথায় তারা শুনলো জিজ্ঞেস করে হয়তো আপনার পানরসিক বন্ধুর কাছে শুনবেন। কে আর বলবে এইমাত্র যামিনী নিজের চোখে দেখে এলো যে। অর্থাৎ সেই মেয়েটির সন্ধান পাওয়া গেল। সেই সন্ধান কে দিল? পানরসিক, তার যে বন্ধু। কি বলল? সে মেয়েটি যামিনী।
এই নামকরণের মধ্যে কিন্তু একটা গূঢ় তাৎপর্য আছে। যামিনী মানে রাত্রি, অর্থাৎ অন্ধকার, যার জীবনের দুঃখময় অন্ধকার রাত্রি যেন শেষ হয়নি। সেই যামিনী কোথায় অবস্থান করছে? একটা সভ্যতার আলোক বর্জিত, জনমানবহীন শূন্য তেলেনাপোতার মতো একটা নির্জন স্থানে, যেখানে হয়তো আনন্দের রেশটুকু নেই, দুঃখ কষ্টের অন্ধকার জীবন যেখান থেকে শেষ হয়নি। অর্থাৎ যার জীবনে একটা অন্ধকার ভাবনা বারবার পরিস্ফুট হয়, সেই যামিনীকে আমরা দেখতে পেলাম। নামকরণের মধ্য দিয়ে কিন্তু লেখকের একটি গভীর মুনশিয়ানার পরিচয় এখানে দেখতে পাই। সেই মেয়েটি তার মাছ ধরার অপটুতার কথা এসে তার আত্মীয় স্থানীয় পাণ্ডরসিক যে ব্যক্তি তাকে বলেছে, এবং সেই মাছ ধরতে না পারার ব্যর্থতা নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে পরিহাস করেছে, এবং সেই পরিহাসে গল্পকথক ক্ষুণ্ণ হয়েছেন। আপনাকে কৌতূহলী হয়ে যামিনীর পরিচয় জিজ্ঞাসা করতেই হবে। তখন হয়তো জানতে পারবেন যে পুকুরঘাটের সেই অবাস্তব করুণ নয়না মেয়েটি আপনার পানরসিক বন্ধুরই জ্ঞাতস্থানীয়। অর্থাৎ কে সে যামিনী? পুকুরঘাটে যার সঙ্গে দেখা হয়েছিল সেই যামিনী আসলে যে পানরসিক বন্ধু, যাদের পাল্লায় পড়ে তারা তেলেনাপোতা এসেছে, সেই তেলেনাপোতা আসার আর বন্ধুদের একজন পানরসিক, তার আত্মীয় স্থানীয় হচ্ছে যামিনী। সেই সঙ্গে আরো শুনবেন দ্বীপ্রাহরিক আহারের ব্যবস্থা সেদিনকার মতো তাদের ওখানেই হয়েছে, অর্থাৎ খাওয়া দাওয়ার ব্যবস্থা যামিনীর বাড়িতে হয়েছে। অর্থাৎ যে কল্পনার যে নারীটি ছিল বাতায়নবর্তিনী রাত্রির অন্ধকারে, এবং যে অবিশ্বাস্যভাবে পুকুর ঘাটে এসেছিল, এবং সেই নারীটির একেবারে বাস্তব পরিচয় কিন্তু আমরা পেলাম। সে কে? যামিনী। কোথায় থাকে? তেলেনাপোতাতে একটা ভগ্ন অট্টালিকার মধ্যে থাকে, এবং যার বাড়িতে দুপুরের খাওয়ার ব্যবস্থা হয়েছে। যে ভগ্নস্তূপে গত রাত্রে ক্ষণিকের জন্য একটি ছায়া মূর্তি আপনার বিস্ময় উৎপাদন করেছিল, দিনের রূঢ় আলোয় তার শ্রীহীন জীর্ণতা আপনাকে অত্যন্ত পীড়িত করবে। রাত্রির মায়াবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংসমূর্তি এত কুৎসিত হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারবেন না। এই জায়গাটা কিন্তু খুব সাংঘাতিক। কেন? আমরা এতক্ষণ যেটা ভাবছিলাম যে রাত্রের ক্ষয়িত কৃষ্ণপক্ষের চাঁদের একটা হালকা আলোয় রূপকথার সেই সোনার কাঠির উপর কাঠির সুন্দরী রাজকন্যা হয়তো এই নির্জন স্থানে বন্দিনী আছে। সেই যে রূপ সৌন্দর্য কল্পনাময়ী সেই নারী, তাকে রাত্রের আবছায়ায় আবডালে লক্ষ্য করেছিলেন। সেই নারীর সৌন্দর্যময়তা যে এরকম হবে তিনি কিন্তু ভাবতে পারেননি। তার শ্রীহীন জীর্ণতা পীড়িত করবে লেখককে। অর্থাৎ তিনি রোমান্টিক জায়গায় যেটা ছিলেন, বাস্তবের ভূমিতে এসে তাকে তিনি কিন্তু বিশ্বাস করতে পারছেন না, তাকে সহজভাবে মেনে নিতে পারছেন না। অর্থাৎ সমস্ত কল্পনার জাল সরে গিয়ে একেবারে বাস্তবে রূঢ় নগ্ন ভূমিতে কিন্তু আমাদেরকে উপস্থাপিত করলেন তিনি। এটাই যামিনীদের বাড়ি জেনে আপনি অবাক হবেন। এই বাড়িরই এক ঘরে আপনাদের হয়তো আহারের ব্যবস্থা হয়েছে। আয়োজন যৎসামান্য, হয়তো যামিনী নিজেই পরিবেশন করছে। মেয়েটির অনাবশ্যক লজ্জা বা আড়ষ্টতা জেনেই আপনি আগেই লক্ষ্য করেছেন। শুধু কাছ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরো বেশি করে আপনার চোখে পড়বে। এই পরিত্যক্ত বিস্মৃত জনহীন লোকালয়ের সমস্ত মৌন বেদনা তার যেন মুখে ছায়া ফেলেছে। সব কিছু দেখেও তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন। একদিন যেন সে এই ধ্বংসস্তূপেই ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। অর্থাৎ একটা রোমান্টিক পরিবেশ থেকে একেবারে কঠোর বাস্তব পরিবেশের মধ্যে নিয়ে এলেন, এবং তার লজ্জা নেই, আড়স্ততা নেই, কিন্তু মুখের করুণ গাম্ভীর্য আছে। অর্থাৎ এই জনহীন লোকালয়ের পরিত্যক্ত মৌন বেদনা তার যেন মুখে পড়েছে, এবং তার একটা গভীর ক্লান্তির অতলতায় সে নিমগ্ন। হয়তো তার অস্তিত্ব এই ধ্বংসপুরীর মতো আস্তে আস্তে শেষ হয়ে যাবে,
আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। আপনাদের পরিবেশন করতে করতে 2-4 বার তাকে তবু চঞ্চল ও উদ্বিগ্ন হয়ে উঠতে আপনি দেখবেন। উপরতলার কোনো ঘর থেকে ক্ষীণ একটা কণ্ঠ যেন কাকে ডাকছে। যামিনী ব্যস্ত হয়ে বাইরে চলে যাবে। প্রত্যেকবার ফিরে আসবার সঙ্গে তার মুখে বেদনার ছায়া আরো গভীর হয়ে উঠেছে মনে হবে। সেই সঙ্গে কেমন একটা অসহায় অস্থিরতা তার চোখে। ক্ষীণ কণ্ঠ, উদ্বিগ্ন, উপরতলায় সে যায় এবং একটা গূঢ় বেদনা, গভীর কষ্ট, গভীর শোক ছায়া তাকে আরো আরো নিবিড় করে, বেদনায় ভরিয়ে তোলে। একটা অসহায় অস্থিরতা যামিনীর মধ্যে পাওয়া যায়। খাওয়া শেষ করে আপনারা তখন একটু বিশ্রাম করতে পারেন। অত্যন্ত দ্বিধা ভরে কয়েকবার ইতস্তত করে সে যেন শেষে মরিয়া হয়ে দরজা থেকে ডাকবে, একটু এখানে শুনে যাও মণিদা। অর্থাৎ পান রসিক যে আত্মীয় স্থানীয় ব্যক্তি মণিদা, তাকে তিনি ডাকছেন। মণিদা আপনার সেই পান রসিক বন্ধু। তিনি দরজার কাছে গিয়ে দাঁড়াবার পর যে আলাপটুকু হবে তা এমন নিম্নস্বরে নয় যে আপনারা শুনতে পাবেন না। শুনবেন যামিনী অত্যন্ত কাতর স্বরে বিপন্ন ভাবে বলছে, মা তো কিছুতেই শুনছে না। তোমাদের আসার খবর পাওয়া অবধি কি যে অস্থির হয়ে উঠেছেন কি বলবো। অর্থাৎ ক্ষীণ কণ্ঠে যে ডাকছিল সে কে? তার মা। সে একটা অদ্ভুত অস্থিরতা তার মধ্যে। কেন? তাদের আসার খবর পেয়ে তার মধ্যে কোন একটা আশা আকাঙ্ক্ষা যেন জেগে আছে। সে অস্থির হয়ে আছে এবং তাকে সামাল দেওয়ার জন্য মণিদাকে ডাকছে। এখানেই আমরা দ্বিতীয় পর্ব শেষ করব। এরপরে তৃতীয় পর্ব আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আছে। সেখানে এই গল্পের এই পটভূমি, এই গল্পের এই ভাবনা, এই গল্পের এই সরল রেখায় তার গতিশীলতার মধ্যে কি কি ধারণাগুলো আমরা লাভ করলাম সেটা কিন্তু একেবারে তৃতীয় পর্বের গল্পের অংশে সেটাকে একেবারে প্রস্ফুটিত করতে হবে। আশা করি তোমরা সবাই এটি গূঢ়ভাবে বুঝতে পেরেছো। যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পড়ার মধ্যে থাকবে।